বাবা মিরাজ, আমার মৃত্যুর পরে কেমন আছো তুমি? পৃথিবীতে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আজকে এই চিঠিতে কিছু অপ্রিয় সত্যি ঘটনা তোমাকে জানাতে চাই। আশা করি তুমি সম্পূর্ণ চিঠি পড়বে। এরপর যদি আমাকে ঘৃণা করো তাহলে সমস্যা নেই, কারণ আমি অপরাধী। আমার অপরাধের শাস্তি এই পৃথিবীতে আল্লাহ আমাকে দিয়েছে। বাকিটা হয়তো মৃত্যুর পরে আমার শুরু হবে, কারণ পাপ তার পাপকেও ছাড়ে না। তুমি ছোটবেলা থেকে জানতে তোমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এবং এই পৃথিবীতে তোমার আমার আপন বলতে কেউ নেই। আসলে কথাটা সত্যি নয়। তোমার বাবা আমাদের ছেড়ে চলে যায়নি, বরং আমি তোমাকে নিয়ে তোমার বাবাকে ছেড়ে চলে এসেছি। তোমার দাদার বংশ ও নানার বংশের অস্তিত্ব আছে, কিন্তু আমার করা ভুলের জন্য আজকে তোমার জীবনটা এলোমেলো। আমাদের বিয়ের আগে থেকে তোমার বাবা বিদেশ থাকতেন। 5 বছর বিদেশ থাকার পর দেশে ফিরে আসলে তখন তোমার বাবার সাথে আমার বিয়ে হয়। আমি তখন একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবা মুখের উপর কথা বলতে পারেনি বলে তোমার বাবাকে বিয়ে করেছিলাম, কিন্তু মন থেকে তোমার বাবাকে কখনো মেনে নিতে পারিনি। তাই সব কিছু তাকে খুলে বললাম। তোমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, সেটা আমি আগেও স্বীকার করতাম এবং আজও স্বীকার করি। তাকে ছেড়ে চলে এসেছি, তাই বলে যে তাকে দোষ দেব সেটা ভাবতেও পারি না। তুমি এতদিন ধরে জানো তোমার বাবার নাম ইকবাল, কিন্তু সেটা ভুল। তোমার আসল জন্মদাতার নাম মোহাম্মদ মোস্তাক সারোয়ার মিজান। মোস্তাক সারোয়ার মিজান। মিজান আমাকে সবসময় ভালোবাসা দিয়ে আমার অতীতকে ভোলানোর চেষ্টা করত, কিন্তু আমি কখনো অতীতকে ভুলতে পারিনি বলে তোমার বাবাকেও ভালোবাসতে পারিনি। বিয়ের পর 5 মাস তোমার বাবা বাংলাদেশে ছিলেন, আর তখনই তুমি আমার গর্ভে চলে এলে। তবে আমি তখন তোমাকে জন্ম দিতে চাইনি, কারণ আমি যে অন্য কাউকে ভালোবাসি। কিন্তু তোমার বাবা ইচ্ছে করে তোমাকে পৃথিবীতে আনতে চেয়েছেন, কারণ তার ধারণা ছিল যে একটা সন্তান হলে আমি স্বাভাবিকভাবে সংসার করব। কিন্তু আমি স্বাভাবিক হতে পারি নাই বাবা। তোমার জন্ম হয়েছিল তোমার দাদার বাড়িতেই। তখন তোমার দাদি জীবিত ছিল, কিন্তু দাদা মৃত কবরবাসী। আমি কিন্তু তোমাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমিও শপথ করেছিলে যে পৃথিবীতে আসবেই। তাই বারবার বিভিন্ন ওষুধ খাবার পরেও তোমাকে নষ্ট করতে পারিনি। তোমার জন্মের পরে আমি তোমাকে দেখে অনেক খুশি হলাম। প্রথমে ভেবেছিলাম তোমাকে তোমার দাদির কাছে ফেলে রেখে আমি আমার পছন্দের মানুষের সাথে পালিয়ে বিয়ে করব, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারিনি। তোমার বয়স যখন 11 মাস, তখন তোমাকে নিয়ে আমি আমার নিজের ব্যবহৃত গহনাপত্র আর তোমার বাবার পাঠানো অনেকগুলো টাকা নিয়ে পছন্দের মানুষের হাত ধরে এই ঢাকা শহরে চলে আসলাম। মিরপুরের জনতা হাউজিংয়ের মধ্যে একটা 1 রুমের বাসা ভাড়া করে থাকতে শুরু করলাম।
তোমার বাবা সহ পৃথিবীর সকল পরিচিত মানুষের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিই। ঢাকায় আসার 7 মাস পরে যখন তোমার বয়স 18 মাস, আমার পেটের মধ্যে প্রচুর ব্যথা করতো, আর হঠাৎ হঠাৎ ব্যথায় আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার পরে বললেন আমার কিডনিতে সমস্যা হয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই, কারণ অপারেশন করলেই আমি সুস্থ হয়ে যাব, তবে কিছু টাকা খরচ করতে হবে। আমার কাছে টাকা অবশিষ্ট ছিল না, কারণ সব কিছু আমি ওকে দিয়েছিলাম, কিন্তু কিছু গহনাপত্র ছিল। আমি তাকে বললাম আমার গহনা বিক্রি করে আমার অপারেশনের ব্যবস্থা করতে। সে গহনা বিক্রি করলো, কিন্তু সেটা আমার চিকিৎসার জন্য না। সে সেই মুহূর্তে আমাকে ওই হাসপাতালে রেখে গহনা বিক্রির টাকা নিয়ে পালিয়ে গেল। তুমি তখন 18 মাস। আহারে আমার বাচ্চা, তুমি পাশের বাসার ফাতেমা ভাবির কাছে থাকতে। ফাতেমা ভাবি পরবর্তীতে সব কিছু জেনে তার স্বামীর কাছে বলে। তার স্বামী বিষয়টা বাড়ির মালিকের কাছে বলে। বাড়ির মালিক সেই বছর হজ করে ফিরে এসেছেন। তিনি আমার চিকিৎসার জন্য 4 লাখ টাকা খরচ করেছেন, এবং তিনি আমাকে বলেছেন আমি যতদিন তার বাসায় থাকব ততদিন কোনো ভাড়া দিতে হবে না। একটা মানুষ এত ভালো কিভাবে হয় আমি জানি না, তবে সেই দিন আমি বিশ্বাস করেছি জগতে এখনো ভালো মানুষ আছে। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এরপর থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেল। আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু বারবার তোমার মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারিনি। ফাতেমা ভাবির মাধ্যমে যোগাযোগ করে মিরপুরে একটা গার্মেন্টসের চাকরি শুরু করলাম। গার্মেন্টসের জব কতটা যে গালাগালি সহ্য করে করতে হয় সেটা শুধু গার্মেন্টস শ্রমিকরাই জানে। যাক, সব কষ্ট পার করে একটু সুদিনের মুখ দেখলাম। গার্মেন্টসে আমার পদোন্নতি হলো, ভালো বেতন পাওয়া শুরু করলাম। আমার কষ্টের দিন আস্তে আস্তে শেষ হতে লাগলো। সারাদিন অফিসে কাজ করতাম, আর বাসায় ফিরে রান্না করে তোমাকে বউকে জড়িয়ে ঘুমাতাম। তোমার বাবা সেই নিঃস্বার্থ ভালোবাসাকে স্মরণ করে বুক ফেটে কান্না আসতো। আহা, আমি কি ভুলটাই না করেছি। ফেরেস্তার মতো মানুষ ছিল তোমার বাবা। তোমার মনে পড়ে মাঝে মাঝে তুমি ঘুম থেকে উঠে দেখতে আমি কান্না করি। তুমি বলতে, মা তুমি কান্না করো কেন? সুমন কি তোমাকে মেরেছে? সুমন ছিল ফাতেমা ভাবি ছিল। আমি অফিসে চলে গেলে তোমাকে সবসময় মারতো আর তুমি কান্না করতে। তাই আমি কান্না করলে তুমি মনে করতে সুমন মনে হয় আমাকে মেরেছে। আস্তে আস্তে কান্না করতে করতে চোখের নোনা পানি শুকিয়ে গেল। তুমি বড় হয়ে গেলে আমিও আর আগের মতো কান্না করতাম না। কলোনির সবার বাবা যখন আদর করত তখন তুমি তোমার বাবার কথা জানতে চাইতে। কলোনির সবাই জানতো ইকবাল তোমার বাবা, কিন্তু কথাটা মিথ্যে। ও, তোমাকে তো বলা হয়নি, যার সাথে পালিয়ে এসেছিলাম তার নাম ইকবাল। তোমাকে 11 মাসের শিশু অবস্থায় আমি পালিয়ে এসেছিলাম, তাই সবাই জানতো ইকবালই তোমার বাবা। তাই তো কলোনির সবাই এবং আমি এতদিন তোমাকে ভুল জানিয়ে এসেছি। তুমি সহ কলোনির সবাই জানে তোমার বাবা একজন বিশ্বাসঘাতক বেঈমান, কিন্তু আজকে আমি তোমার কাছে প্রকাশ করছি, তোমার জন্মদাতা পিতা বেঈমান ছিল না। বেঈমান ছিল সেই মানুষটা যাকে আমি বিশ্বাস করে তোমার বাবাকে ঠকিয়েছি। তুমি বড় হয়ে যখন মাঝে মাঝে তোমার বাবাকে ঘৃণার কথা বলতে, তখন আমি বারবার বলতে চেয়েছিলাম তোমার বাবাকে ঘৃণা করো না, কারণ সে ফেরেশতার মতো মানুষ। কিন্তু আমি তখন ভয়ে বলতে পারিনি, তাই এই জীবনে বেঁচে থাকতেও তোমাকে বলা হলো না। আমার মৃত্যুর পরে তুমি বড় একা হয়ে যাবে, তাই আমি চাই তুমি তোমার বাবার কাছে ফিরে যাবে। আমার বিশ্বাস আজও তোমার বাবা তোমাকে ভালোবাসে।
আমাকে এখন সে ভালোবাসে কিনা জানি না, তবে তুমি যদি সত্যি সত্যি তোমার বাবার কাছে যাও তাহলে তার কাছ থেকে চুপি চুপি জেনে নেবে সে কি আজও আমাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। জানার পর গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে দিও, আমি শুনতে পাবো বাবা। জেলা রংপুর, থানা মিঠাপুর, গ্রাম সূর্যমুখী। আপু, এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা আছে। কি কথা? একটু সাইডে আসেন, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট একটু কথা আছে। সাইডে যাবো মানে? কে আপনি? আমি আপনার ভাইয়ের বান্ধবী আরোহীর হাজবেন্ড। জি বলুন। আপনি আমার সাথে একটু আসেন, আপনাকে আমি সব বলছি, একটু আসেন। চলুন। আপনার ভাইকে কারা খুন করেছে আমি সব জানি। কারা? আমি আরোহীর হাজবেন্ড। ওর হাজবেন্ড হলো, ওর সাথে আমার সবসময় গ্যাঞ্জাম লেগে থাকতো। সংসার জীবনে আমরা কখনোই সুখে ছিলাম না, অনেক ঝগড়া হতো, অনেক সমস্যা হতো। ও আমাকে প্রায় বলতো আমাকে নাকি ও চাপে পড়ে বিয়ে করেছে। আমি যদি চাপে না পড়তাম তাহলে আপনাকে কখনো বিয়ে করতাম না। আমি বলতাম কিসের চাপ, কিসের বিপদ। ও বলেছিল আপনার ভাইকে যে খুন করা হয়েছে এর পিছনে ও জড়িত ছিল, মিরাজের সাথে। মিরাজের সাথে ও জড়িত ছিল। এরপরও অনেক ঘাবড়ে যায়, ওর বাসায় সব কিছু জেনে যায়। তারপর পড়াশোনা বন্ধ করে দিয়ে আমার সাথে জোর করে ওর পরিবার বিয়ে দিয়ে দেয়। আরোহী নিজের মুখে এই কথাটা স্বীকার করেছে আপনার কাছে? ও সবসময় বলতো, ও আমাকে প্রায় এই কাহিনী বলতো, আর বলতো আমি যা করেছি এটা জঘন্যতম একটা কাজ। আর সারাদিন কান্না করতো, সারাক্ষণ কাঁদতো এটা মনে করে। আপনি যাবেন আমার সাথে থানায় সাক্ষী দেওয়ার জন্য? সাক্ষী? কিন্তু এর মাঝে একটা সমস্যা আছে। এমপির ছেলে জড়িত। এমপির ছেলেকে তো পুলিশ ধরবে না। আর আমি যদি সাক্ষী দেই তাহলে তো আমাকেও জানে মেরে ফেলবে। তখন আমি কি করব? দেশটা মগের মুল্লুক না যে ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করা যাবে। আপনি আমার সাথে থানায় যাবেন কিনা বলুন। আচ্ছা, আমি সাক্ষী দেব। আমিও চাই ওদের বিচার হোক, ওদের বিচার হওয়া দরকার। তুই কি একা একা রংপুরে যাচ্ছিস? হ্যাঁ। আমি যাই তোর সাথে? না রে, আমার নিজের সেখানে যে কি অবস্থা হবে জানি না। জানি না বাবাকে খুঁজে পাবো কিনা, আর এটাও জানি না বাবা আমার সাথে কথা বলবে কিনা। আচ্ছা, সাথী আর সাগর নিচে দাঁড়িয়ে আছে। ও চল তাহলে। কিরে একাই যাচ্ছিস? সাগর ভাইয়াকে সাথে নিয়ে যেতি। না, আমি একাই যাব। আরে টেনশন করিস না, তুই তোর বাবার বাসায় যাচ্ছিস মানে তোর নিজের বাসায় যাচ্ছিস। বুক ফুলিয়ে বাড়ির মধ্যে যাবি। তো যাচ্ছিস কিভাবে? তোর এই বুটবুটি বাইকটা নিয়ে? কোনো দরকার নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পটল ক্ষেতের মধ্যে পড়ে থাকবি। আমাদের গাড়িটা নিচ্ছি, দুজন একসাথে যাব।
ও আচ্ছা, আপনার বাবার সেই ভাঙা গাড়িটা? বাপের ভাঙা গাড়ি না? এই বাপের ভাঙা গাড়ি বলে বলে আমাকে খেপাস? রংপুর যাচ্ছিস তো যা, বুঝবি বাপ কি জিনিস। আমার বাবা আমাকে মেনে নেবে, তাই না? আরে মিরাজ, তুই তুই কাঁদছিস কেন বোকার মতো? আরে তোর বাবা তোকে মেনে নিবে। আমার বাবা অনেক ভালো মানুষ, কিন্তু আমার মনে হয় আমাকে মেনে নেবে না। তুই যা, তোর বাবা যদি তোকে মেনে না নেয় আমাকে একটা কল দিবে, আমি যে তুলে নিয়ে আসবো। যা। ঠিক আছে ভাই, আর বাইকের চাবিটা ভাই আপনি রাখেন, আমি বাস দিয়ে যাব। গ্রামের মধ্যে গিয়ে তোমার বাবার নাম বললেই সবাই দেখিয়ে দিবে। প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে সামান্য ভেতরে গেলেই হাতের বাম দিকে তোমার বাবার বাড়ি। তোমার বাবা বিদেশে যাওয়ার 1 বছর পরেই টাকা পাঠিয়ে পাঠিয়ে 10 মাসের মধ্যেই এই বাড়িটি করেছিলেন। বাড়ির সামনের দিকে লাল রং করা আছে, তবে এত বছর পরে রং হয়তো খসে গিয়েছে বা নতুন রঙও করতে পারে। তোমার বাবার কাছে গিয়ে আমার সব কিছু খুলে বলবে, বলবে যে তাকে ছেড়ে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি তার ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এসেছি। এতে তোমার আম্মু। ফারজানা কবিতা।